আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি বাংলা সংবাদে। শুরুতেই জানিয়ে দিচ্ছি শিরোনাম। ভারতে ধরপাকড় ও দমনপীড়নের আশঙ্কায় বাংলাদেশে ঢোকার চেষ্টা করছেন কথিত অভিবাসীরা। সীমান্তে জড়ো হওয়া বাংলাদেশিদের নেওয়া হয়েছে হোল্ডিং সেন্টারে। ভারত থেকে বাংলাদেশে ফিরতে চাওয়াদের সীমান্তে অপেক্ষা, জেরা এবং তারপর বাংলাদেশিদের আর জামাই আদর করা হবে না, শুভেন্দু অধিকারী। ভারতের একটি সীমান্ত চৌকিতে অপেক্ষা করছিলেন হাসিনা বিবি। এ সময় তিনি তার 4 বছর বয়সী ক্ষুধার্ত মেয়ে শিশুকে শক্ত করে জড়িয়ে ধরে রেখেছিলেন। নথিপত্রহীন অভিবাসীদের বিরুদ্ধে ভারতের হিন্দুত্ববাদী বিজেপি সরকারের সম্ভাব্য কঠোর দমনপীড়ন ও ধরপাকড়ের আতঙ্ক ছড়িয়ে পড়ায় তিনি ভারত ত্যাগের চেষ্টা করছেন। পুলিশ জানিয়েছে, ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের হাকিমপুরে গত 2 দিনে জড়ো হওয়া কথিত শত শত বাংলাদেশির মধ্যে তিনিও একজন। রাজ্যের নতুন বিজেপি সরকার কথিত বাংলাদেশি ও রোহিঙ্গা অভিবাসীদের বিরুদ্ধে আরও কঠোরভাবে আইন প্রয়োগ করায় তারা বাংলাদেশে ঢোকার চেষ্টা করছেন। ভারতের হিন্দুত্ববাদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভারতীয় জনতা পার্টি বিজেপি এই মাসের শুরুর দিকে পশ্চিমবঙ্গ রাজ্যের বিধানসভা নির্বাচনে জয়ী হয়ে ক্ষমতায় এসেছে। তারা নথিপত্রহীন অভিবাসীদের শনাক্ত, বাদ ও ফেরত পাঠানোর প্রতিশ্রুতি দিয়ে জয়ী হয়েছে। রাজ্য সরকারের এই তাড়াহুড়া অভিবাসী সম্প্রদায়গুলোর মধ্যে ক্রমবর্ধমান উদ্বেগকে স্পষ্ট করে তুলেছে, যাদের অনেকের কাছেই প্রয়োজনীয় কাগজপত্র নেই। মানবাধিকার সংগঠনগুলো ভারত সরকারের জোরপূর্বক বহিষ্কার ও সীমিত আইনি সুরক্ষার বিষয়ে সতর্ক করে দিয়েছে। অনেকেই এখন এক অনিশ্চিত পরিস্থিতির মধ্যে দিন কাটাচ্ছেন। একদিকে ভারত ছাড়তে চাপ দেওয়া হচ্ছে, অন্যদিকে নাগরিকত্বের আনুষ্ঠানিক প্রমাণ ছাড়া বাংলাদেশ তাদের গ্রহণ করতে অস্বীকৃতি জানাচ্ছে। উপায়হীন অনেকেই মরিয়া হয়ে নদী পার হয়ে বাংলাদেশে ঢুকছেন। যদিও দলে দলে এভাবে ভারত ছাড়ার প্রকৃত সংখ্যা বা পরিধি এখনও অস্পষ্ট। গত সপ্তাহে পশ্চিমবঙ্গ সরকার কথিত বাংলাদেশি ও রোহিঙ্গাসহ আটক বিদেশিদের জন্য হোল্ডিং সেন্টার বা আটক কেন্দ্র স্থাপনের নির্দেশ দিয়েছে। এটি রাজ্যের প্রায় 3,50,00,000 মুসলিমের মধ্যে উদ্বেগ আরও বাড়িয়ে দিয়েছে। 45 বছর বয়সী হাসিনা বলেন, আমাদের অবিলম্বে ভারত ছেড়ে যেতে বলা হয়েছে, অন্যথায় ভারত সরকার কঠোর ব্যবস্থা নেবে। সীমান্ত চৌকির কাছে নির্মাণাধীন একটি ভবনে পরিবারগুলো যখন গুটিসুটি হয়ে বসেছিল, তখন হাসিনার স্বামী তাদের সন্তানকে অবশিষ্ট রুটির টুকরা খাওয়ানোর চেষ্টা করছিলেন। এদের মধ্যে কেউ কেউ কয়েকদিন ধরে ঠিকমতো খাবার পাননি। কলকাতা থেকে প্রায় 80 কিলোমিটার 50 মাইল পূর্বে অবস্থিত হাকিমপুর সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করা সম্ভব। অভিবাসী সম্প্রদায়গুলোর মধ্যে এমন খবর ছড়িয়ে পড়ার পরই সেখানে হঠাৎ ভিড় তৈরি হয়। বাংলাদেশের সঙ্গে ভারতের দীর্ঘ ও উন্মুক্ত সীমান্ত রয়েছে। ঐতিহাসিকভাবে অর্থনৈতিক সংকট এবং দীর্ঘদিনের পারিবারিক সম্পর্কের কারণে 2 দেশের মধ্যে মানুষের যাতায়াত রয়েছে। পশ্চিমবঙ্গ ও আসামের মতো বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের রাজ্যগুলোতে নথিপত্রহীন অভিবাসীরা বছরের পর বছর ধরে অনানুষ্ঠানিক শ্রমশক্তির একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। তবে অধিকারকর্মীরা বলছেন, সাম্প্রতিক মাসগুলোতে আইনি প্রক্রিয়া ছাড়াই কেবল জাতিগত বৈশিষ্ট্যের ভিত্তিতে আসাম থেকে শত শত মানুষকে সীমান্তের ওপারে ঠেলে পাঠানো হয়েছে। আশাভঙ্গ কর্মকর্তা ও স্থানীয় বাসিন্দারা জানান, আসামের এসব ঘটনা পশ্চিমবঙ্গেও আতঙ্ক বাড়িয়ে দিয়েছে। ঘটনাস্থলে উপস্থিত রাজ্য পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা সুব্রত সাহা বার্তা সংস্থা এফপিকে বলেন, মঙ্গলবার থেকে দলে দলে মানুষ হাকিমপুর সীমান্ত চেকপোস্টে আসছেন। তারা খবর পেয়েছেন, এই চৌকি দিয়ে বাংলাদেশে পার হওয়া সম্ভব। কর্তৃপক্ষ দাবি করছে, অস্থায়ী আশ্রয় শিবিরে জড়ো হওয়া এসব মানুষকে প্রথমে প্রাথমিক যাচাই বাছাইয়ের জন্য আটক কেন্দ্রে নিয়ে যাওয়া হবে। এরপর তাদের সীমান্ত নিরাপত্তা বাহিনীর বিএসএফ কাছে হস্তান্তর করে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে। পশ্চিমবঙ্গের অভিবাসনের ইতিহাস 1947 সালের ব্রিটিশ ভারত বিভাগের সময়কাল থেকে শুরু। তখন ধর্মীয় ভিত্তিতে বেঙ্গলকে বঙ্গ বিভক্ত করা হয়েছিল। প্রধানত হিন্দু অধ্যুষিত পশ্চিমবঙ্গ ভারতের অংশ হয় এবং মুসলিম প্রধান পূর্ব পাকিস্তান গঠিত হয়, যা পরবর্তী সময়ে স্বাধীন বাংলাদেশ নামে আত্মপ্রকাশ করে। অনেকের জন্য এই প্রত্যাবর্তন বেঁচে থাকার লড়াইয়ের পাশাপাশি পরিচয়ের প্রশ্ন বটে। 20 বছর বয়সী আব্দুল শেখ বলেন, আমার বাবা মা 2 দশকের বেশি সময় আগে বাংলাদেশ থেকে ভারতে এসেছিলেন। আমার জন্ম কলকাতায়, কিন্তু আমার ভারতীয় নাগরিকত্ব প্রমাণ করার মতো কোনো বৈধ কাগজপত্র নেই। আব্দুল জানান, মা বাবার মৃত্যুর পর এখন তাকে ভারত ছাড়তে সতর্ক করা হয়েছে, নতুবা এর পরিণতি ভোগ করতে হবে। আব্দুল বলেন, আমার সব আশা ভেঙে গেছে। আমি কিভাবে প্রমাণ করব আমি বাংলাদেশি তা জানি না। অন্যরা বলেন, তাদের সামনে আর কোনো উপায় ছিল না। 3 বছর আগে বাবার চিকিৎসার জন্য ভারতে আসা রাজমিস্ত্রি আরিফুল সর্দার বলেন, আমরা অসহায় বোধ করছি।
যেহেতু এটি এখন সরকারি নির্দেশ, তাই আমরা ফিরে যাচ্ছি। সীমান্তরক্ষীরা সতর্ক করেছেন, পারাপারের সংখ্যা বাড়ছে। অনেকেই রাতের অন্ধকারে কাছাকাছি একটি নদী দিয়ে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে ঢোকার চেষ্টা করছেন। বিএসএফের এক কর্মকর্তা বার্তা সংস্থা এফপিকে বলেন, নদী পার হওয়া কঠিন নয়। বর্তমানে সীমান্ত পাহারা দেওয়া আমাদের জন্য অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। বাংলাদেশে প্রবেশের উদ্দেশ্যে ভারতীয় সীমান্তে জড়ো হওয়া শত শত বাংলাদেশিকে অবশেষে নেওয়া হল হোল্ডিং সেন্টারে। পুলিশ ও বর্ডার সিকিউরিটি ফোর্সের বিএসএফ সমন্বয়ে 3টি হোল্ডিং সেন্টারে রাখা হয়েছে প্রায় শতাধিক বাংলাদেশি নাগরিককে। তাদের বাংলাদেশে পাঠানোর জন্য নথি যাচাইয়ের কাজ শুরু হয়েছে। প্রাথমিক আলোচনা করা হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির সঙ্গে। অনুপ্রবেশ ইস্যুতে পশ্চিমবঙ্গে নতুন নির্বাচিত বিজেপি সরকারের কঠোর পদক্ষেপের পরই শত শত অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশি নাগরিক গত 2 দিন ধরে নিজেদের দেশে ফিরতে চেয়ে পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার হাকিমপুর সীমান্ত সংলগ্ন এলাকায় জমায়েত হতে থাকে। মঙ্গলবার রাতের দিকে এসব বাংলাদেশি নাগরিকদের অনেককেই স্থানীয় বসিরহাট মহকুমার বিভিন্ন অস্থায়ী হোল্ডিং সেন্টারে রাখা হয়েছে। পুলিশের তরফে প্রাথমিক নথি যাচাইয়ের পর 110 জন বাংলাদেশি নাগরিককে রাখা হয়েছে স্বরূপনগরের তেঁতুলিয়া এলাকায় সরকারি গেস্ট হাউস পথের সাথীতে। আইনি জটিলতা এবং বিএসএফের ছাড়পত্র না পাওয়ায় তাদের এই গেস্ট হাউসে আপাতত রাখা হয়েছে। গেস্ট হাউসের বাইরে মোতায়েন রয়েছে কঠোর পুলিশ নিরাপত্তা। অন্যদিকে হাকিমপুর সীমান্তের পাশে একটি প্রাইমারি স্কুলে রাখা হয়েছে শতাধিক বাংলাদেশি নাগরিককে। এছাড়া সীমান্তের পাশে 2টি নবনির্মিত বাড়িতে আশ্রয় দেওয়া হয়েছে আরও 170 জন বাংলাদেশিকে। তবে বুধবার দুপুর পর্যন্ত ট্রেনে বাসে এমনকি গাড়ি ভাড়া করে উল্লেখযোগ্য অবৈধ বাংলাদেশি সীমান্তে আসছেন। বুধবার বিকেল পর্যন্ত সেই সংখ্যাটা আরও প্রায় 1.5 শতাধিক। তবে প্রশাসন সূত্রের খবর, বুধবার পর্যন্ত যেসব বাংলাদেশি নাগরিক সীমান্তে এসেছেন তাদের যাবতীয় নথি সংগ্রহ করা হয়েছে। তাদের পরিচয়ে যাচাই বাছাইয়ের প্রক্রিয়া শুরু হয়েছে। তাদের বিরুদ্ধে কোনো অপরাধের মামলা রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। সেক্ষেত্রে বাংলাদেশি প্রমাণিত হলে নিয়ম মেনে পরবর্তীতে পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফ তাদের বিজিবির হাতে তুলে দেবে। হেফাজতে থাকা অনুপ্রবেশকারীরা নিজেরাই জানিয়েছেন, দালালের হাত ধরে তারা বিভিন্ন সময়ে বেআইনিভাবে ভারতে প্রবেশ করেছিলেন। এরপর কলকাতা সহ বিভিন্ন রাজ্যে অবস্থান করছিলেন। কেউ থাকছিলেন রাজারহাটে, কেউ বা থাকছিলেন হাওড়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা জেলায়। কেউ কেউ আবার সরাসরি দক্ষিণ ভারতের রাজ্য কেরলে বসবাস করা শুরু করেছিলেন। পশ্চিমবঙ্গে প্রবেশ করে স্থানীয় দালালের সহায়তায় তারা ভারতীয় পরিচয়পত্র তৈরি করে ফেলেছিলেন। আর এই কাজে তাদের সহায়তা করেছিল আগের তৃণমূল কংগ্রেসের সরকারের লোকজনেরা। এমনটাই দাবি করেছেন বেআইনিভাবে কাগজপত্র বানিয়ে নেওয়া লোকজন। যারা ভারতে অবৈধ পথে এসেছিলেন তারা যদি স্বেচ্ছায় ফিরে যেতে চান তাহলে তাদের বিরুদ্ধে কেন মামলা দেওয়া হবে না বলে ঘোষণা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তবে ওই ঘোষণার আগেই সীমান্ত পেরিয়ে বাংলাদেশে প্রবেশের জন্য অনেক মানুষ প্রতিদিন হাজির হচ্ছেন সাতক্ষীরা আর পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনার সীমান্ত অঞ্চলে। সেই সীমান্তেই দেখা হয়েছিল বাচ্চু মুন্সির সঙ্গে। যখন আমার বছর 10 বয়স, বাবা মায়ের হাত ধরে ভারতে চলে আসি। প্রায় 38 বছর হয়ে গেল, এখানেই বিয়ে করেছি, ছেলে মেয়ে হয়েছে। তাদের বিয়েও দিয়েছি এখানে, বলছিলেন তিনি। কলকাতার দমদম বিমানবন্দর লাগিয়া এলাকায় থাকতেন বলে জানান বাচ্চু মুন্সি। তিনি সপরিবারে হাজির হয়েছিলেন বাংলাদেশের সাতক্ষীরা জেলা লাগিয়া উত্তর 24 পরগনার একটি সীমান্ত চেকি হাকিমপুরে। আদতে তিনি বাংলাদেশের খুলনা জেলার বাসিন্দা বলে দাবি করছিলেন মুন্সি। বাংলাদেশে প্রবেশের জন্য হাকিমপুর সীমান্তে রেয়াজ হাজির হচ্ছেন তারই মতে আরও বহু নারী পুরুষ শিশু। তাদের দাবি, তারা কেউ যশোর, কেউ খুলনা, কেউ সাতক্ষীরা থেকে ভারতে এসেছিলেন, কেউ এসেছেন বছর 2 আগে, কেউ বা 5-6 বছর আগে। পশ্চিমবঙ্গে বিজেপি জয়ী হয়ে নতুন সরকারের দায়িত্ব নেওয়ার কয়েকদিন পরেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যখন ঘোষণা করলেন যে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের আর থাকতে দেওয়া হবে না, তাদের ফেরত পাঠানো হবে, তারপরেই গত সপ্তাহ খানেক ধরে প্রতিদিনই 7 সকালে ওই সীমান্তে জড়ো হচ্ছেন নিজের দেশে ফিরে যেতে চাওয়া মানুষরা। হাকিমপুরের স্থানীয় বাসিন্দা হাসানুর গাজী বলছিলেন, শুরুর দিকে দৈনিক 10-12 জন করে আসছিল, তারপর প্রতিদিনই বাড়ছে এই সংখ্যা। দিন 3 আগে থেকে সংখ্যাটা কয়েকশতে গিয়ে ঠেকেছে। সীমান্তে যারা জড়ো হচ্ছেন তারা অনেকেই বলছেন যে তারা চেরাই পথে ভারতে এসেছিলেন এবং অবৈধভাবেই বসবাস এবং কাজকর্ম করছিলেন পশ্চিমবঙ্গে। হাকিমপুর এলাকাটা উত্তর 24 পরগনার স্বরূপনগর থানা এলাকার অধীন। বিএসএফের চেকপোস্ট পেরিয়ে কিছুটা গেলেই তারালি গ্রাম, তারপরেই সেনাই নদী। নদীর ওপারে বাংলাদেশের সাতক্ষীরা জেলা। হাকিমপুরের স্থানীয় বাসিন্দা মেস্তাফা সাউজি জানাচ্ছিলেন,
বাংলাদেশি অনুপ্রবেশকারীদের রাজ্য থেকে চলে যেতে হবে বলে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন। তারপর থেকেই বাংলাদেশে ফিরে যাওয়ার জন্য মানুষজন জড়ো হচ্ছেন এখানে। সীমান্ত চেকিতে দাঁড়িয়ে দেখছিলাম যে প্রথমে একটি পরিত্যক্ত ঘরে অপেক্ষা করতে বলা হচ্ছে বাংলাদেশে চলে যাওয়ার জন্য সীমান্তে জড়ো হওয়া মানুষদের। সেখান থেকে পুলিশ কর্মীরা এক একটি পরিবারকে ডেকে এনে নথি যাচাই করছেন। দেখা হচ্ছে তাদের বাংলাদেশের পরিচয়পত্র, লিখে নেওয়া হচ্ছে নাম, পরিচয়, বাংলাদেশের কোন জেলায় তার আদি বাড়ি ছিল, এই সব তথ্য তেলা হচ্ছে, ছবিও। এরপরে তাদের অপেক্ষা করতে হচ্ছে সীমান্ত চেকি লাগিয়া জায়গায়। তাদের কিভাবে বাংলাদেশে ফেরত পাঠানো হচ্ছে সে ব্যাপারে স্থানীয় প্রশাসন বা বিএসএফ আনুষ্ঠানিকভাবে মুখ খেলেনি। কিন্তু সীমান্ত অঞ্চলের ভারতীয় গ্রাম হাকিমপুরের বাসিন্দারা বলছেন তারা সবটাই দেখছেন। হাকিমপুরের বাসিন্দা স্থানীয় ব্যবসায়ী হাসানুর গাজী জানাচ্ছিলেন, চেকপোস্টে এদের নথি যাচাই হচ্ছে, বায়োমেট্রিক হচ্ছে, তারপরে সীমান্তের দিকে নিয়ে যাচ্ছে বিএসএফ। এখান থেকে প্রায় 4 কিলোমিটার দূরে আমেদিয়া বলে একটা হাঁটা বর্ডার আছে, সেখান দিয়ে পার করে দিচ্ছে। দিনের বেলাতেও করছে, আবার অনেক সময় রাত হয়ে যাচ্ছে, অনেক নথি যাচাই করতে হচ্ছে। বিবিসি বাংলা গত বুধবার যেদিন হাকিমপুরের সীমান্ত চেকিতে গিয়েছিল সেদিনও ওই একই পদ্ধতিতে নথি যাচাইয়ের পরে অপেক্ষা করতে বলা হয় বাংলাদেশে যারা চলে যেতে চান তাদের। তবে সন্ধ্যা পর্যন্ত তাদের সেখানেই অপেক্ষা করিয়ে রাখা হয়। এরপর তাদের বাসে চাপিয়ে নিয়ে যাওয়া হয় স্বরূপনগর থানা এলাকাতে গড়ে তোলা হেল্ডিং সেন্টার বা আটক শিবিরগুলোয়। ভারতের ভোটার কার্ডও করিয়েছিলাম। সীমান্ত পেরিয়ে যারা বাংলাদেশে চলে যাওয়ার জন্য জড়ো হয়েছিলেন তাদের অনেকের কাছেই যে ভারতের নানাবিধ পরিচয়পত্র আছে সেটা জানাচ্ছিলেন স্থানীয় বাসিন্দা মেস্তাফা সাউজি। তার কথায় এদের অনেকের কাছেই ভারতের পরিচয়পত্র আছে, কারো কাছে সচিত্র ভোটার পরিচয়পত্র আছে, আমরা সেসব দেখেছি। সবাই হয়তো বলছে না, কিন্তু আমাদের কেউ কেউ দেখিয়েছে। ভারতের ভোটার কার্ড যে আছে কয়েকজনের কাছে, সেটা স্বীকারও করলেন সীমান্তে অপেক্ষমান কয়েকজন। এরকমই একজন বাচ্চু মুন্সি, যিনি প্রায় ৩৮ বছর আগে বাংলাদেশ থেকে চলে এসেছিলেন কলকাতায়। তিনি বলছিলেন, অনেক চেষ্টা করে ভোটার কার্ড করিয়েছিলাম, আধার কার্ড, প্যান কার্ডও করিয়েছিল। প্রথমবার আমি এখানে ভ্যাট দিয়েছিলাম ২০২৪ সালে, তবে বাদ সেধেছে ২০২৬ সালের ভোটার তালিকায় নিবিড় সংশোধন বা এসআইআর। সংশোধিত ভোটার তালিকা থেকে বাদ পড়েছে তার পরিবারের নাম। এদিকে ভোটে জিতে সরকার গড়ার পরেই আসে মুখ্যমন্ত্রীর ঘোষণা যে বাংলাদেশ থেকে এসে যারা অবৈধভাবে বসবাস করছেন পশ্চিমবঙ্গে তাদের আর থাকতে দেওয়া হবে না। বিজেপি এখানে সরকারে আসার পর থেকেই তা বলে দিয়েছে আমাদের আর থাকতে দেবে না, তাই বাধ্য হয়ে চলে যাচ্ছি নিজের দেশে। বাংলাদেশের ল্যাগ ধরলেই জেলে ঢুকিয়ে দিচ্ছে। এখন সুয়েগ দিয়েছে ফেরত চলে যাওয়ার, তাই চলে যাচ্ছি, বলছিলেন সীমান্তে জড়ো হওয়া নাজমা। তার দাবি যে তিনি বাংলাদেশের জোশিয়ার জেলার আদি বাসিন্দা, ভারতে আর ফিরে আসব না। আরও যারা হাকিমপুর সীমান্তে হাজির হয়েছিলেন তারা সকলেই বলছিলেন যে বিজেপির সরকার পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসার পরেই তারা বুঝে যান যে আর ভারতে থাকা যাবে না। নিজেকে সাতক্ষীরা জেলার বাসিন্দা বলে দাবি করা রাইসা পারভিন জানাচ্ছিলেন, বিজেপি যখন থেকে জিতে এসেছে তারপর থেকেই বলছে বাংলাদেশিদের আর থাকতে দেবে না, তাই আমি আমার স্বামী সন্তানদের নিয়ে চলে যেতে চাই। এসআইআরের সময়ে যখন অনেকে বাংলাদেশে চলে গেছে সেই সময়েই আমার বাবা মা ফিরে গেছেন। শেখ মাসুদ রানা নামে আরেকজন বলছিলেন যে একদিকে সরকারি ঘোষণাতে আছেই, একই সঙ্গে তারা যে অঞ্চলে থাকতেন সেখানকার পুলিশ যেমন কড়াকড়ি করছে তেমনি বাড়িওয়ালারাও আর থাকতে দিতে চাইছে না। আক্তারুল মেরলের কথায়, পুলিশ এসে ঝামেলা করছে, বলছে বাংলাদেশিরা ভাগে। আগের বার যখন এসআইআর হলে সেই সময় চলে গেলেই ভালো হতে। শাহিন আলম মেল্লা বলছিলেন যে আর অবৈধ পথে ভারতে ফিরবেন না তিনি, যাই দেখি দেশে কি কাজকর্ম করতে পারি, তবে ভারতে আর ফিরে আসব না। যদিও বা আসি বেড়াতে, তাহলেও বৈধভাবে পাসপোর্ট করিয়েই আসব। বাংলাদেশে থেকে যাওয়া অনুপ্রবেশকারীদের আর জামাই আদর করা হবে না এবং তাদের সরাসরি সীমান্তরক্ষী বাহিনীর বিএসএফ হাতে তুলে দেওয়া হবে বলে জানিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মঙ্গলবার ২৬ মে নদিয়া, হুগলি ও উত্তর ২৪ পরগনা জেলার প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে কল্যাণীতে অনুষ্ঠিত এক বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন শুভেন্দু অধিকারী। ভারতীয় সংবাদ মাধ্যম দ্য টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে। মুখ্যমন্ত্রী দাবি করেন, পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমার হাকিমপুর চেকপয়েন্টে বিপুল সংখ্যক অবৈধ বাংলাদেশি জড়ো হয়েছেন। তাদের উদ্দেশ্যে তিনি হিন্দিতে কড়া ভাষায় বলেন, জলদি জলদি ভাগো, নেহি তো জো করোনা হ্যাঁ সরকার করেগা, তাড়াতাড়ি পালাও, নয়তো সরকার যা করার তাই করবে। অনুমতিহীন অনুপ্রবেশকারীদের কড়া সমালোচনা করে শুভেন্দু অধিকারী বলেন,
তাদের জেলে বসিয়ে খাইয়ে আমরা জনগণের করের টাকা নষ্ট করতে চাই না। তারা ভারতীয়দের, বিশেষ করে পশ্চিমবঙ্গের মানুষের ক্ষতি করছে। এই সংক্রান্ত আইন আগে থেকেই ছিল, কিন্তু ভোট ব্যাংকের রাজনীতির কারণে অতীতে কিছু মানুষ তা ব্যবহার করেনি। আমি শুধু একটাই কথা বলবো, তাড়াতাড়ি পালাও। আমাদের খাদ্য, বস্ত্র ও বাসস্থানের ভাগ আর আমরা কাউকে দেব না। তিনি আরও বলেন, আমরা পুলিশকে স্পষ্ট বলে দিয়েছি, অনুপ্রবেশকারীদের জেলে পাঠানোর কোনো প্রয়োজন বা আইনে বাধ্যবাধকতা নেই। পুলিশ সরাসরি তাদের আটক করে বিএসএফের হাতে তুলে দেবে। দেশের পয়সায় তারা খাবে, সরকারি ওষুধ নেবে, জামাকাপড় পরবে কেন? তারা কি জামাই নাকি? জলদি জলদি ভাগো। উল্লেখ্য, কথিত বাংলাদেশি ও রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে আটকে রাখার জন্য ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের প্রতিটি জেলায় ইতিমধ্যেই আটক শিবির বা হোল্ডিং সেন্টার তৈরির নির্দেশ দিয়েছে শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন বিজেপি সরকার।